হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 7-এর সপ্তম শ্রেণীর বাংলা যে বইটি আছে সে বইটি থেকে আজকে আমরা প্রথম যে গল্পটা আছে সেই গল্পটা পড়ব। আশা করি মনোযোগ সহকারে তোমরা সম্পূর্ণ ক্লাসটি করবে। আজকে আমাদের যেই প্রথম অধ্যায়টা আমরা পড়ব সেই প্রথম অধ্যায়ের মধ্যে যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি। যেই কোনো একটি বিষয়ের মধ্যে আমরা থাকব, তারপর ওই বিষয়ের উপরেই আমরা আলোচনা করব। এটির মানে হচ্ছে এটি যে প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি। তাহলে আমরা একটু নিচের দিকে লক্ষ্য করব। এখানে প্রথমে আমাদেরকে বলা হচ্ছে যে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ। এখন আমরা দেখব কি ধরনের পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে এখানে বলা হচ্ছে। এখানে প্রথমে আমরা যদি একটু দেখি, এখানে বলা হচ্ছে নিচে কয়েকটি পরিস্থিতির উল্লেখ আছে। এসব পরিস্থিতিতে কিভাবে যোগাযোগ করবে তা পরিকল্পনা করো এবং ভূমিকা বিনয়ের মাধ্যমে উপস্থাপন করো। এখানে বলা হচ্ছে যে নিচে একটি পরিস্থিতি রয়েছে, ওইরকম পরিস্থিতিতে পড়লে আমাদের কি করা উচিত সে বিষয়ে আলোচনা করব। নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো, এখানে রয়েছে পরিস্থিতি নাম্বার 1 1। এখানে আমরা দেখতেছি যে একটি পিকচার দেওয়া হয়েছে। এই পিকচারের মধ্যে আমরা লক্ষ্য করলেই দেখতে পারবো যে এইখানে একজন ব্যক্তি, তিনি কি করতেছে, তিনি যে মেঝেটা রয়েছে সে মেঝেটা মোছার কাজ করতেছে পানি দ্বারা। তারপর যদি আমরা একটু পাশে লক্ষ্য করি, আমরা দেখতেছি যে দরজা দিয়ে একজন ছেলে ভিতরে প্রবেশ করেছে। একজন ছেলে কি করেছে? দরজা দিয়ে ভিতরে প্রবেশ করেছে। কিন্তু সে প্রবেশ করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি মেঝের মধ্যে কিছু ময়লা লেগে আছে। তার মানে বোঝা গেল যে লোকটি এইমাত্র মোছার কারণে যখন ছাত্রটা প্রবেশ করলো তখন তার পায়ের ছাপটা এখানে লেগে গিয়েছে। আমরা এতটুকু এখান থেকে বুঝতে পারলাম। এখন আমরা দেখি নিচে আমাদেরকে কি বলা হচ্ছে। আজ তুমি ও তোমার সহপাঠী সবার আগে ক্লাসে চলে এসেছ। ক্লাসরুম একটু আগেই ঝাড়ু দেওয়া হয়েছে এবং মেঝে পানি দিয়ে মুছে দেওয়া হয়েছে এবং তুমি খেয়াল করনি ভেজা মেঝেতে তোমার জুতার ছাপ পড়ায় বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী ওই জায়গাগুলোতে আবার মুছে দিতে থাকলেন। তার মানে আমরা এই কথাগুলো কিন্তু একটু আগে তোমাদেরকে পিকচারের মাধ্যমে বলেছি। এই অবস্থায় তুমি তাকে কি বললে এবং কিভাবে বলবে। তুমি যে রুমের ভিতরে ভিজা মেঝেতে প্রবেশ করার কারণে যে ময়লাটা পড়লো, এখন তো ওই ব্যক্তিটার আবার ওই জায়গাটা মুছতে হবে। এই জন্য এই অবস্থায় তুমি তাকে কি বলবে এবং কিভাবে বলবে। এটা হচ্ছে আমাদের একটি কমন সেন্সের বিষয়, যে যখন আমরা কোনো ভুলবশত কোনো মানুষের কোনো ক্ষতি করব বা কোনো ভুল করে ফেলবো কারো সাথে, সেক্ষেত্রে আমাদের কি করা উচিত সেটাই এখানে আমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই অবস্থায় আমরা কি করব। যদি আমরা দেখি যে এমন কেউ কষ্ট করে কোনো একটি কাজ করেছে যেটি নাকি আমাদের দ্বারা নষ্ট হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমরা তাকে কি বলবো যে আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি, অথবা তোমরা বলতে পারো আমি দুঃখিত, আমি জিনিসটা লক্ষ্য করিনি। সেম এই কথাটাই তোমরা এইখানে বলবে। তারপর এখন আমরা দেখব পরিস্থিতি 2 এর মধ্যে কি বলা হচ্ছে।
পরিস্থিতি 2 এর মধ্যে যদি একটু লক্ষ্য করো, এইখানে আমরা দেখতে পাচ্ছি একজন ছেলে মোবাইল ফোনে কথা বলছে এবং তার পাশেই তার মা বসে আছে। আশা করি এতটুকু তোমরা চিত্রের দ্বারা বুঝতে পেরেছ। এখন আমরা নিচে পড়ার মাধ্যমে বোঝার চেষ্টা করব ওইখানে কি বোঝানো হয়েছে। বিশেষ প্রয়োজনে মাকে নিয়ে আত্মীয়ের বাড়িতে যেতে হবে, যেখানে আগে কখনো যাওনি। সেই আত্মীয়রা থাকে তোমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। এতটুকু আশা করি বুঝতে পেরেছ। ওই জায়গায় কিভাবে যাবে, আর ঠিকমতো পৌঁছানোর পর কার কার সাথে যোগাযোগ করবে, মানে একটি আত্মীয়র বাসায় যাবে তোমরা, যাওয়ার পরে ওইখানে তোমরা কিভাবে যাবে এবং ঠিকমতো ওইখানে যাওয়ার পর তোমরা কার কার সাথে যোগাযোগ করবে সেটি তোমাদের কাছ থেকে এখানে জানতে চাওয়া হয়েছে। এটি তোমরা তোমাদের মতো করে আনসার দিবে, যে কয়েকজনের তোমাদের আত্মীয়ের নাম বলবে, যে কার কার সাথে তোমরা যোগাযোগ করবে। আশা করি তোমরা এটা এখানে বুঝতে পেরেছ। তারপর এখন পরিস্থিতি 3 দেখব। এখানে আমরা দেখতেছি যে এখানে কিছু স্টুডেন্টস বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে আছে, মানে কিছু ছাত্র এবং ছাত্রী বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে তারা কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করতেছে। আমরা চিত্রের দ্বারা এতটুকু আপাতত বুঝতে পেরেছি। এখন আমরা নিচে যেই কথাটা বলা হয়েছে এটি পড়ার দ্বারা বোঝার চেষ্টা করব আসলে এখানে কি বলা হয়েছে। বিদ্যালয়ে আসার পথে জানতে পারলে তোমাদের স্কুলের একজন শিক্ষার্থী বাল্যবিবাহের শিকার হয়েছে। এ নিয়ে বন্ধুরা মিলে আলোচনা করলে, তার মানে আমরা বুঝতে পারলাম তারা তাদের একজন সহপাঠীর বিয়ের বিষয়ে আলোচনা করছে, যার নাকি বিয়ের বয়সটা হওয়ার আগেই বিয়ে দেওয়া হয়েছে, মানে বাল্যবিবাহ হয়ে গেছে। সিদ্ধান্ত হলো যে তোমরা বাল্যবিবাহ প্রতিরোধ করার চেষ্টা করবে। এখন বন্ধুরা মিলে কার কার সাথে যোগাযোগ করবে এবং কি করবে। আসলে এখানে যেহেতু তারা তাদের এক সহপাঠীর বাল্যবিবাহ হয়েছে সে বিষয়ে তারা আলোচনা করেছে এতটুকু জায়গার মধ্যে, তারপরের যেই শেষে যে 2টি লাইন আছে সেই 2টি লাইনের দ্বারা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এখন বন্ধুরা মিলে কার কার সাথে তোমরা যোগাযোগ করবে এবং কি বলবে, যোগাযোগ করার পর তাদেরকে কি বলবে, এই বিষয়গুলোই এখানে জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা এইখানে যোগাযোগ করতে পারি আমাদের বাবা মার সাথে, বা বয়সে যারা বড় আছে তাদের সাথে, বা আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আমরা এই বাল্যবিবাহের বিষয়ে যোগাযোগ করতে পারি এবং তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা অনেক কিছুই বলতে পারি এই বাল্যবিবাহ মানে দেওয়ার বিষয়ে। আমরা তাদেরকে বলতে পারি যে এই বাল্যবিবাহ কিভাবে বন্ধ করা যায়, কিভাবে আমরা সমাজের সকল মানুষদেরকে সচেতন করতে পারি এই বিষয়ে, এই সকল বিষয়ই আমরা তাদেরকে বলতে পারি। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। তারপরে যদি আমরা পরিস্থিতি 4 এর দিকে তাকাই, 4 এর দিকে তাকাই, এখানে আমাদেরকে একটি চিত্র দেওয়া হয়েছে। এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একজন ছাত্রী আরেকজন ছাত্রীর সাথে এখানে কথা বলতেছে। কি বিষয়ে কথা বলতেছে সেটাই আমরা এখন নিচের গল্পটা থেকে জানার চেষ্টা করব। এখানে আমাদেরকে বলতেছে যে বিদ্যালয়ে একজন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে। সে ও তার পরিবার এ এলাকায় কিছুদিন আগে এসেছে। তোমার বিদ্যালয় এবং এলাকার সম্পর্কে তাকে কিভাবে পরিচিত করবে, মানে একজন নতুন ব্যক্তি যখন আমাদের এলাকায় আসে তখন তাকে আমরা কিভাবে এই এলাকার সাথে পরিচিত করাতে পারি, এই বিষয়টাই আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা তাকে কিভাবে পরিচিত করতে পারি, আমরা ওই নতুন প্রতিবেশীটাকে আমরা বিভিন্ন আমাদের যেই আগের এলাকার মধ্যে যারা আছে তাদের সাথে নিয়ে পরিচয় করিয়ে দিতে পারি, বা তাকে নিয়ে এলাকার বিভিন্ন জায়গায় যেখানে সে যায়নি সে সকল জায়গাতে তাকে নিয়ে যেতে পারি। আশা করি এইভাবেই তোমরা কি করতে পারো, এই কথাগুলোর আনসারগুলো করতে পারো। আশা করি বুঝতে পেরেছ।
এখন আমরা পরিস্থিতি 5 পড়ব। পরিস্থিতি 5-এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি চিত্র দেওয়া আছে। চিত্রটা দেখে প্রথমে বোঝার চেষ্টা করব। আসলে তোমরা যারা 7-এর স্টুডেন্টস আছো, তোমাদের এই বাংলা বই থেকে যে গল্পগুলো দেওয়া হয়েছে, বইগুলোর মধ্যে যে গল্পগুলো দেওয়া হয়েছে, মূলত এইখানে তোমাদের কাছ থেকে পরীক্ষার মধ্যে জানতে চাওয়া হবে যে তোমরা ওই গল্পটা সম্পর্কে কতটুকু বুঝতে পেরেছো। এখানে মুখস্থ করার কোনো বিষয় নেই, তোমরা জাস্ট বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। গল্পগুলো বোঝাটাই হচ্ছে মেন। এখানে আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে কয়েকজন ছেলে এইখানে একসাথে জড়ো হয়ে তারা একটু রাগান্বিত অবস্থায় আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মাঝখানে যে ছেলেটি দাঁড়িয়ে আছে সে দুইটি হাত দুই দিকে বাড়িয়ে দিয়ে হয়তোবা দুই পাশের দুইজনকে শান্ত করার চেষ্টা করছে। আমরা এখন গল্পটা পড়ব, পড়ার মাধ্যমে বোঝার চেষ্টা করব আসলে এইখানে কি হচ্ছে। একটি বিষয় নিয়ে তোমার দুই বন্ধুর মধ্যে মতের পার্থক্য হয়েছে। তার মানে দুইজনের মধ্যে মতের মিল হয়নি এবং তাদের মধ্যে তর্ক হচ্ছে। তার মানে দুইজন তর্ক করছিল। বেশ কিছুক্ষণ ধরে এই অবস্থা চলায় তুমি এগিয়ে গেলে। তার মানে মাঝের ছেলেটা এগিয়ে গিয়েছে, তাদেরকে শান্ত করতে চাইলে। তারপর সে দুই হাত দুই দিকে দিয়ে তাদেরকে কি করতে চাইলো? শান্ত করতে চাইলো। তোমার ভূমিকা ও কথা কি হবে? তুমি যখন তাদেরকে শান্ত করতে গেলে দুই হাত দুই দিকে বাড়িয়ে দিয়ে তাদেরকে সরিয়ে দিচ্ছ, তখন তোমার ভূমিকা মানে তোমার কাজটা কি হবে এবং ওইখানে তুমি কি কথা বলবে? দুইজনকে কি বলবে? সেক্ষেত্রে তুমি তাদেরকে ঝগড়া থামাবে প্রথমত, এটি হচ্ছে তোমার ভূমিকা। তারপর তুমি যে কথাগুলো বলতে পারো এমনভাবে বলতে পারো যে তোমরা কেন ঝগড়া করতেছো, কি হয়েছে, বিষয়টা আমাকে খুলে বলো, এই কথাটা জিজ্ঞেস করবে। করার পর তুমি তাদের বিষয়টা যখন শুনবে তখন তুমি তাদেরকে ভালো একটি সমাধান দেওয়ার চেষ্টা করবে। যদি না পারো তাহলে তুমি তাদেরকে বলবে তোমরা ঝগড়া না করে তোমরা তোমাদের ফ্যামিলির মাধ্যমে সমস্যাটা সমাধান করো। এই ধরনের কথা তুমি এখানে বলতে পারো। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এখন আমরা পরিস্থিতি 6 দেখব। পরিস্থিতি 6 এর মধ্যে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। এখানে একজন ছেলে কিছু একটি বলতেছে এবং পিছনের দিকে কিছু লোককে আমরা দেখতেছি যে এইখানে একটি বাসার উপরে আগুন লেগেছে, ওইখানে পানি নিক্ষেপ করা হচ্ছে। এখন আমরা নিচের গল্পটা পড়ব এবং বোঝার চেষ্টা করব। তোমার কাছাকাছি এলাকায় আগুন লেগেছে, তার মানে ওই বাসাটাতে আগুন লেগেছে। এরকম জরুরি অবস্থায় কার কার সাথে কিংবা কোন সেবা সংস্থার সাথে যোগাযোগ করবে এবং কিভাবে যোগাযোগ করবে? তার মানে এর আনসারটা আমরা এইভাবে দিতে পারি যে আমরা কোন ধরনের সংস্থার সাথে যোগাযোগ করব। আমরা এইখানে ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করব, এই কথাটা বলবো, এবং রেড ক্রিসেন্টের কর্মীদের সাথেও যোগাযোগ করতে পারি। তাছাড়া আমাদেরকে শেষে জিজ্ঞেস করা হয়েছে যে আমরা কিভাবে যোগাযোগ করব তাদের সাথে। যেহেতু বর্তমানে মোবাইল ফোন সবার কাছেই আছে, আমরা বলতে পারি যে মোবাইল ফোনের মাধ্যমে আমরা যোগাযোগ করব। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এখন এইখানে নিচের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি এইখানে আমাদেরকে বলা হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য, মানে যোগাযোগের সময় আমাদের কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো নিচে লেখো। এখানে আমাদেরকে বলা হয়েছে যে কারোর সাথে যোগাযোগের সময় আমরা কোন বিষয়গুলো লক্ষ্য করব, সেগুলো এখানে ক, খ, গ এরকমভাবে যে কয়টি খালি ঘর দেওয়া আছে প্রত্যেকটি খালি ঘরের মধ্যে আমরা কি করব? আমরা এই যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হয় যোগাযোগ করার সময় কারোর সাথে, সেই বিষয়গুলো এখানে লিখব। যেমন ধরো যদি আমাদের থেকে বয়সে বড় কারোর সাথে আমরা যোগাযোগ করতে চাই তাহলে তাদেরকে আমরা সালাম দেওয়ার মাধ্যমে ভদ্রভাবে আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। তারপরে এখানে খ নাম্বারের মধ্যে আমরা কি বলতে পারি? সেখানে আমরা বলতে পারি যে শালীনতার সাথে আমরা তাদের কাছে কোনো কিছু জানতে
যদি আমরা জানতে চাই তাহলে শালীনতার মাধ্যমে আমরা তাদের কাছে জিজ্ঞেস করতে পারি। তারপর এরকম ভাবে তোমরা কিভাবে বড়দের সাথে যোগাযোগ করবে, কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে কারোর সাথে যোগাযোগ করার ক্ষেত্রে, সেই বিষয়গুলোই আমরা এখানে লিখে দেব। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। আমরা অধ্যায়, যেহেতু আজকে অধ্যায় 1 পড়তেছি, প্রথম অধ্যায়ের আজকে হচ্ছে পর্ব 1, মানে প্রথম অধ্যায়ের পর্ব 1 ক্লাসটি করলাম। দ্বিতীয় ক্লাসের মাধ্যমে আমরা প্রথম অধ্যায়েরই পর্ব 2 ওই ক্লাসটি করব। আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যেন পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথেই তোমরা সবার আগে পেতে পারো। ধন্যবাদ সবাইকে।